হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য পাওয়ার একাডেমি। আজকে আমরা যে নতুন টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কন্টেম্পট অফ দ্য কোর্ট, এবং তার সাথে সাথে অ্যাটর্নি জেনারেল নিয়েও আমরা কিছুটা আলোচনা করব, এবং ওয়াই দ্যাস টপিক হ্যাজ কেম আউট সেটার ব্যাপার নিয়েও আলোচনা করব, যেন কেন কন্টেম্পট অফ কোর্টের ব্যাপারটা আমাদের লাইমলাইটে এসছে, দ্য রিজন বিহাইন্ড ইট, সেই জিনিসটা নিয়েও আলোচনা করব। তো কন্টেম্পট অফ কোর্টের ব্যাপারটা কেন লাইমলাইটে এসছে তার কারণ হচ্ছে যে রিসেন্ট কতগুলো ঘটনা ঘটেছে এবং সেইগুলো বেশিরভাগটাই রিলেটেড টু দ্য টুইটস অ্যাগেন্স্ট দ্য সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট, এবং সেই ভার্ডিক্টগুলো এগেনস্টে কিছু লোকজন টুইট করেছে, এবং এই টুইটের ওপর ভিত্তি করেই সেই কন্টেম্পট অফ কোর্টের কেসগুলো আমাদের সামনে এসছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেই ঘটনাটার জন্য কন্টেম্পট অফ কোর্টের কেসটা সামনে এসছে, তার মধ্যে একটি হচ্ছে প্রশান্ত ভূষণ ভার্সেস সুপ্রিম কোর্ট ইন্ডিয়া কন্টেম্পট অফ কোর্ট কেস। আরেকটা হচ্ছে রচিতা তনেজা ভার্সেস আদিত্য কাশ্যপ, এই একটা কন্টেম্পট অফ কোর্টের কেস আছে। এবং বেসিক্যালি আদিত্য কাশ্যপ এবং রচিতা তনেজার যে কেসটা আছে তার উপরেই বেশ করে কন্টেম্পট অফ কোর্টের ঘটনাটা পেপারে বেশি এসছে। কেন এসছে তার কারণ হচ্ছে এই যে রচিতা তনেজা বলে যে আর্টিস্ট আছে, সেই আর্টিস্ট রিসেন্টলি রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং সেই অর্ণব গোস্বামীকে বেল দেওয়া হয়েছিল, ইন্টারিম বেল দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের 2 জাজ বেঞ্চ অর্ণব গোস্বামীকে বেল দিয়েছিল। এবং সেই বেলটা বেলটা যে দিয়েছিল সেই বেলের ওপর বেস করেই এই রচিতা তনেজা বলে যে আর্টিস্ট আছেন উনি টুইট করেছিলেন, এবং টুইটস আর অন ডেডিকেটরি টু ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট। দ্যাট ইজ ওয়াই আদিত্য কাশ্যপ নামে যে ল স্টুডেন্ট আছে সেই ল স্টুডেন্টকে কনসেন্ট দিয়েছে আমাদের অ্যাটর্নি জেনারেল কে বেনুগোপাল টু ফাইল দ্য কেস এগেনস্ট রচিতা তনেজা ইন কন্টেম্পট অফ কোর্ট কেস। তো এই জন্যই কন্টেম্পট অফ কোর্ট এসছিল। আরেকটা হচ্ছে প্রশান্ত ভূষণের যে কেসটা আছে, প্রশান্ত ভূষণের কেসের ক্ষেত্রেও এই একই জিনিস। প্রশান্ত ভূষণও আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এগেনস্টে গিয়ে একটা টুইট করেছিল, এবং সেই টুইটের বেসিসে প্রশান্ত ভূষণকে কন্টেম্পট অফ কোর্টের কেস দেওয়া হয়, যেটা নিজের থেকেই ইনিশিয়েট করে সুপ্রিম কোর্ট, এবং তার জন্য প্রশান্ত ভূষণকে ₹1 ফাইন করা হয়। এই দুটো কেস খুব ইম্পর্টেন্ট। আরেকটা এসেছিল কুনাল কামরা, আরেকজন কমেডিয়ান, সেও সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল সেই ভার্ডিক্টের এগেনস্টে গিয়ে টুইট করেছিল, এবং সেই টুইটটা ওয়াজ ইন ডেরিগেটরি ইন নেচার্স, তো সেই জন্য তার এগেনস্টে কন্টেম্পট অফ কোর্ট করা হয়েছে, এবং সেটাও কে বেনুগোপাল আমাদের যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সেই ইনিশিয়েট করেছে। তো এবার আমরা আলোচনা করব যে কন্টেম্পট অফ কোর্টটা কি, ওয়াই দ্য কন্টেম্পট অফ কোর্ট, মানে কখন কন্টেম্পট অফ কোর্ট করা হবে এবং কি বেসিসে করা হবে, সেইগুলো ইম্পর্টেন্ট। এবার কন্টেম্পট অফ আমাদের জন্য এটাই ইম্পর্টেন্ট ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর জন্য, যে কন্টেম্পট অফ কোর্টটা কি। ইভেন্টসগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। এই ইভেন্টসগুলো হয়তো ইউপিএসসি যখন রিটেন এক্সাম হবে তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু প্রিলির জন্য অতটা ইম্পর্টেন্ট নয় এই সমস্ত ইভেন্টসগুলো। বাট ইভেন্টসগুলো বললাম কারণ অন দ্য বেসিস অফ দিস ইভেন্টস দ্য কন্টেম্পট অফ কোর্ট কেম ইনটু আওয়ার লাইমলাইটস। এবার কন্টেম্পট অফ কোর্ট কি, তার ডেফিনেশনস। ইটস ডেফিনেশন বলতে সংজ্ঞাটা হচ্ছে যে এইরকম, যে কন্টেম্পট অফ কোর্ট ইজ অ্যান অফেন্স of disobedience or disrespect towards a court of law and its officers in the form of conduct that opposes or challenges the authority, justice and the dignity of the court, and the contempt of court is constitutional power vested with the Supreme Court of India. তাহলে কন্টেম্পট অফ কোর্টে যদি সুপ্রিম কোর্টের কোনো রুলের এগেনস্টে অথবা অপোজ করে, তার অথরিটিকে অপোজ করে, তার জাস্টিসকে অপোজ করে, তার ডিগনিটিকে হার্ট করে, তাহলে সেটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট। এবার কন্টেম্পট অফ কোর্টের একটা ল আছে আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে যে দ্য কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট 1971। এই লটার মধ্যে, এই লয়ের মধ্যেই বলা আছে যে কন্টেম্পট অফ কোর্টে কি করে ইনিশিয়েট করতে হবে, এবং ইনিশিয়েশন করার পর তার
যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর কি করে চলবে এবং প্রসিডিওর চলার পর তাকে কি করে কি হিসাবে শাস্তি দেওয়া হবে এবং কত শাস্তি দেওয়া হবে, কি দেওয়া হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো বলা আছে এবং এটাকে রিপিল করা যাবে কি করে সেটাও বলা আছে। এবং এটার উপর বেস করেই কন্টেম্পট অফ কোর্টের কেসগুলো হয়। এছাড়াও আমাদের আর্টিকেল, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে আর্টিকেলস আছে সেই আর্টিকেলের উপর বেস করেও কন্টেম্পট অফ কোর্ট ইনিশিয়েট করতে পারে কোর্ট নিজেই। যেটা আছে কোর্ট নিজেই যেটা ইনিশিয়েট করতে পারবে, তার যে আর্টিকেলগুলো রিলেটেড কোর্ট নিজে কাজ করার জন্য, সেইগুলো হচ্ছে আর্টিকেল 129, আর্টিকেল 142 ক্লজ 2 এবং হাইকোর্টের ক্ষেত্রে সেটা হচ্ছে আর্টিকেল 215 অফ দ্য কনস্টিটিউশনস। তো আর্টিকেল 129 যেটা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 129 পড়ার সাথে সাথেও আর্টিকেল 142(2)টাকেও পড়তে হবে। আর আর্টিকেল 129 এর মধ্যে কি বলা আছে? আর্টিকেল 129 এর মধ্যে বলা আছে, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া shall be a court of record and shall have all the powers of such a court, including the powers of punishing for the contempt of itself. তাহলে যখন যদি কোর্টের কেউ মানে কোর্টের এগেনস্টে কেউ যদি কথা বলে, তাহলে আর্টিকেল 129 ইউজ করে কোর্ট নিজেই কন্টেম্পট অফ কোর্টের মামলা চালাতে পারবে, যেটা প্রশান্ত ভূষণ কেসের ক্ষেত্রে হয়েছিল। কোর্ট নিজেই চালিয়েছিল কন্টেম্পট অফ কোর্টের মামলা। তো এটা গেল হচ্ছে কোন কোন আর্টিকেল ইম্পর্টেন্ট। এবং 142(2) এর ক্ষেত্রেও তাই। ইট ইজ দ্য প্রমিস অফ এনি ল made in the behalf by the parliament, the Supreme Court shall as respect the whole of the territory of India have all and the every powers to make any order for the purpose of securing the attendance of persons that discover or the productions of any documents or the investigation or punishments any contempt of itself. সাপোজ কোনো কোর্ট কোনো রায় দিল, সেই রায়ের এগেনস্টে গিয়ে আমরা বললাম যে আমরা এই রায়কে মানছি না, এই রায়ের এগেনস্টে এই রায়টা এরকম হওয়া উচিত ছিল, তাহলে কোর্ট 142(2)কে ইনিশিয়েট করে বলতে পারে যে তুমি আসো আমার কাছে, তারপরে এসে এক্সপ্লেনেশন দিয়ে যাও যে তোমার কোন জায়গাটা ভুল লেগেছে, কোন জায়গাটা আমার ঠিক করা উচিত ছিল। এরকম করেও কন্টেম্পট অফ কোর্ট করতে পারে কোর্ট। আরেকটা হচ্ছে আর্টিকেল 215। আর্টিকেল 215 হচ্ছে হাইকোর্টের জন্য। আর্টিকেল 215 ইনিশিয়েট করে সলিসিটর জেনারেল এটাকে করতে পারে। তো এবার হচ্ছে যে হোয়াট আর দ্য ম্যাটার্স রিলেটেড টু দ্য কন্টেম্পটের জন্য কি কি জিনিসপত্র, কি কোন ম্যাটারগুলোর উপর বিশেষ করে কন্টেম্পট অফ কোর্ট হয়। তার মধ্যে 3টে ম্যাটার আছে। 3টে ম্যাটার হচ্ছে, একটা হচ্ছে স্ক্যান্ডালাইজেস অর টেন্ডস টু স্ক্যান্ডালাইজ, মানে হচ্ছে একটা হচ্ছে স্ক্যান্ডালাইজেস অর টেন্ডস টু স্ক্যান্ডালাইজ। মানে কোর্টকে কাদা ছেটানো তার টাইপের কথাবার্তা বললে তাহলে সেটা কন্টেম্পট অফ কোর্টের মধ্যে। স্ক্যান্ডালাইজেস অর টেন্ডস টু স্ক্যান্ডালাইজ অর লোয়ার অর টেন্ডস টু লোয়ার দ্য অথরিটি অফ দ্য কোর্ট আর লোয়ার দ্য অথরিটি অফ দ্য কোর্ট। সাপোজ কোনো কোর্ট কোনো রায় দিয়েছে, আমার সেটাকে পছন্দ হলো না, আমি উল্টোপাল্টা কথা বলে দিলাম, তাহলে সেটা স্ক্যান্ডালাইজেশনের মধ্যেও পড়ে। আরেকটা হচ্ছে প্রেজুডিস অর ইন্টারফেয়ার অর টেন্ডস টু ইন্টারফেয়ার with the due course of any judicial process. Prejudices or interfere, এটাও কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে পড়বে। আরেকটা হচ্ছে ইন্টারফেয়ার অর টেন্ডস টু ইন্টারফেয়ার উইথ অ্যান অবস্ট্রাক্ট অর টেন্ডস টু অবস্ট্রাকশন যদি করা হয় কোর্টের কোনো কাজে, তাহলেও সেটা কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে পড়বে। তাহলে এই 3টে জিনিস কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে পড়বে। এবং তার মধ্যে যেটা স্ক্যান্ডালাইজেশনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে যে প্রশান্ত ভূষণ কেসটা হচ্ছে স্ক্যান্ডালাইজেশনের মধ্যে পড়ছে এবং সেইখানে 1 টাকা ফাইন করেছিল প্রশান্ত ভূষণকে, সেটা আমি বলেছি। এবং ক্রিমিনাল কেস করা হয়েছিল ক্রিমিনাল এবং সিভিল দুটোই করা যায়, কিন্তু প্রশান্ত ভূষণের এগেনস্টে যে ক্রিমিনাল কন্টেম্পট অফ কোর্ট ইনিশিয়েট করা হয়েছিল। এবার হচ্ছে যে
এবার হচ্ছে যে আরো কিছু মানে কেস আছে যেগুলো স্ক্যান্ডালাইজেশনের মধ্যে আরেকটা যেমনি আছে PN দুয়া ভার্সেস শিবশঙ্কর অ্যান্ড দ্য আদার্স। কন্টেম্পট অফ কোর্টসের মধ্যে আরেকটা আছে PN দুয়া ভার্সেস শিবশঙ্কর অ্যান্ড দ্য আদার্স। এটাও কন্টেম্পট অফ কোর্টের একটা ইম্পর্টেন্ট কেস। এবং ইন্টারফেয়ারেন্সের সাথে যে সমস্ত কেসগুলো জড়িত আছে সেটা হচ্ছে প্রীতম লাল ভার্সেস হাইকোর্ট অফ MP। প্রীতম লাল ভার্সেস হাইকোর্ট অফ MP, এটা হচ্ছে প্রেজুডিস অথবা ইন্টারফেয়ারেন্সের জন্য এই কেসটা করেছিল। আরেকটা হচ্ছে শামশের সিং বেদি ভার্সেস হাইকোর্ট অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। আরেকটা হচ্ছে শামশের সিং বেদি ভার্সেস হাইকোর্ট অফ হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব। এই কেসটাও, এই দুটো কেস। তো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে উইলফুল। কেউ যদি সাপোজ উইলফুলি কন্টেম্পট অফ কোর্ট করে তাহলে সেটাও কন্টেম্পট অফ কোর্টের মধ্যে পড়ে। দিস উইলফুল ওয়ার্ড হ্যাজ বিন mentioned in the case called the Ashok Paper Kamgar Union versus Dharam Godha case. Ashok Paper Union Kamgar Union versus Dharam Godha and others. এই কেসটাতে সুপ্রিম কোর্ট উইলফুল যারা আছে, যেটা উইলফুল দ্যাট মিনস দ্য ভলেন্টারিলি অর ইন্টেনশনালি ইজ কন্টেম্পটিং দ্য কোর্ট। ভলেন্টারিলি উইলফুল মানে হচ্ছে ভলেন্টারিলি অর ইন্টেনশনালি, ভলেন্টারিলি অর ইন্টেনশনালি যদি কেউ সুপ্রিম কোর্টের তোহিন করে তাহলেও তার এগেনস্টে কন্টেম্পট অফ কোর্টের কেস হবে। এবং সেটা সুপ্রিম কোর্ট মেনশন করেছিল যে অশোক পেপার কামরাগ ইউনিয়ন ভার্সেস ধরম গোদা অ্যান্ড দ্য আদার্স। এইখানে উইলফুলের কেসটা সুপ্রিম কোর্ট মেনশন করেছিল। তারপরে হচ্ছে যে এই আরেকটা জিনিস হচ্ছে যে ইজ দ্য এজিস, যখন সুপ্রিম কোর্টে কন্টেম্পট অফ কোর্টের কেস করতে হয় তখন অ্যাটর্নি জেনারেলের কনসেন্ট লাগে। এবং অ্যাটর্নি জেনারেলের কনসেন্ট লাগে তার কারণটা কি? এজিস কনসেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের কনসেন্টটা কি ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি নয়। এইখানে আমি একটা জিনিস বলতে চাইবো যে অ্যাটর্নি জেনারেল কনসেন্ট তখনই দেয় যখন কোনো প্রাইভেট সিটিজেন কোনো কোর্টে গিয়ে কন্টেম্পট অফ কোর্টের কেস করে, তাহলে অ্যাটর্নি জেনারেলের কনসেন্ট লাগে। কোনো প্রাইভেট সিটিজেন যদি করে কেস, যেমনি এই ক্ষেত্রে যেমনি রচিতা তনেজের ক্ষেত্রে আদিত্য কাশ্যপ বলে যে ছেলেটি আছে ল স্টুডেন্ট, সে কোর্টে কন্টেম্পট অফ কোর্টের কেস করেছিল। তার জন্য আমাদের যে অ্যাটর্নি জেনারেল আছে কে বেনুগোপাল, সে কনসেন্ট দিয়েছিল যে হ্যাঁ তুমি কোর্টের কেস মানে কন্টেম্পট অফ কোর্ট ইনিশিয়েট করতে পারো। বাট কখন ইনিশিয়েট করা, মানে এমনও জিনিস আছে যে কোর্টের ইনিশিয়েশন লাগে না। যখন কোর্ট নিজেই কন্টেম্পট অফ কোর্ট ইনিশিয়েট করে তখন অ্যাটর্নি জেনারেলের কোনো কনসেন্ট লাগে না। এবং কোর্ট নিজে 129 এবং তার সাথে সাথে 144 ক্লজ 2 এই দুটো আর্টিকেলকে ইউজ করে যখন কন্টেম্পট অফ কোর্ট ইনিশিয়েট করবে তখন কোনো রকম অ্যাটর্নি জেনারেলের কনসেন্ট লাগবে না। এবার হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের কনসেন্ট লাগে কেন, কনসেন্টটা কেন প্রয়োজন। কনসেন্টটা প্রয়োজন হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে যে দিস ইজ নেসেসারি বিকজ অফ দ্য জুডিশিয়াল টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য জুডিশিয়ারি। এবার হচ্ছে যে দ্য কোর্ট ইজ দ্য ফার্স্ট ফোরাম ফর ব্রিঙ্গিং দেম ইন অন। কোর্টে গিয়ে সময় নষ্ট করবে কেন, কোর্ট একসেপ্ট করবে কোর্টটাকে, তার সেই সময়টা নষ্ট না করে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে গিয়ে কনসেন্ট আনো,
তাহলে টাইম বাউন্ডিং, টাইমটা কম লাগছে। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল ইজ মেন টু বি এন সেফগার্ড এগেনস্ট দ্য ফ্রাইভোলাস পিটিশনস। মানে অনেকে আছে যে ভুলভাল পিটিশন করে, যেমনি অনেকে পিআইএল ফাইল করে কোর্টে গিয়ে, এবং সেই পিআইএল গুলো পরে গিয়ে দেখা যায় যে দ্য ফ্রাইভোলাস। তো এইরকমই যে কন্টেম্পট অফ কোর্ট যদি অ্যাটর্নি জেনারেলের কনসেপ্ট না লাগে, সবাই গিয়ে কন্টেম্পট অফ কোর্ট ফাইল করতে থাকে, তাহলে কোর্টের কাছে অনেক টাইম, কোর্টের এত টাইম নেই যে, মানে আমাদের কাছে সত্যি কোর্টের কাছে খুব টাইম কম। সেই জন্যই এই টাইমটাকে বাঁচানো এবং এই ফ্রাইভোলাস যে পিটিশনসগুলো আছে সেইগুলো যাতে কোর্টে না চলে যায় তার জন্য, এবং উইল ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসার্টেন দ্য কমপ্লেন ইফ ইনডিড ভ্যালিড। তো ভ্যালিড যে সমস্ত কন্টেন্ট অফ কোর্ট আছে সেই সমস্ত যাতে কোর্টের কাছে যায়, তো সেই কারণেই এজির কনসেন্টটা লাগে। আদারওয়াইজ এজির কনসেন্ট লাগে না যদি কোর্ট নিজে ইনিশিয়েট করে, এটা আমি প্রথমেই বললাম। এবার হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ইফ দ্য অ্যাটর্নি জেনারেল ডিনাইড দ্য কনসেন্ট। যদি অ্যাটর্নি জেনারেল কনসেন্টটাকে ডিনাই করে দেয় তাহলে কি হবে? অ্যাটর্নি জেনারেল যদি কনসেন্টটাকে ডিনাই করে দেয় তাহলে কেসটা তখনই শেষ হয়ে যায়, সেই কেসটার কোর্টে যায় না। দ্য ম্যাটার অল বাট এন্ডস। সে যাই হোক না কেন, যতই বাজে হোক না কেন, অ্যাটর্নি জেনারেল যদি প্রাইভেট সিটিজেনকে কনসেন্ট না দেয় তাহলে কেউ কন্টেম্পট অফ কোর্ট ইনিশিয়েট করতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে কত কন্টেম্পট অফ কোর্টে কত দিনের শাস্তি হয় এবং কিরকম শাস্তি হয়। একটা হচ্ছে যে ম্যাক্সিমাম 6 months অফ জেল, আর 2000 রুপিস হচ্ছে ফাইন হয়, অথবা বোথ, দুটোই হয়। কেউ যদি শাস্তি পায় তাহলে আইদার 6 মাসের জেল, না হলে 2000 রুপিসের জেল, 2000 রুপিস ফাইন, না হলে দুটোই, বোথ। এবার হচ্ছে যে কেন কন্টেম্পট অফ কোর্ট এত কন্ট্রোভার্সিয়াল, ওয়াই দ্য কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে কন্ট্রোভার্সি এত কেন? তার কারণ হচ্ছে এই যে কন্টেম্পট অফ কোর্টের কন্ট্রোভার্সিটা এটাই যে যদি বলা হয় যে উই আর লিভিং ইন এ ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি, তো ডেমোক্রেসির জন্য আমাদের প্রত্যেকের কথা বলার অধিকার আছে। উই হ্যাভ দ্য রাইট টু স্পিচ, এবং এই রাইট টু স্পিচ আমাদের আর্টিকেলের মধ্যেই লেখা আছে। আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গেভ আস দ্য রাইট টু স্পিচ, সেটা হচ্ছে আর্টিকেল 19 মধ্যেই লেখা আছে যে আমরা ফ্রি স্পিচের মধ্যে পড়ি। এবং আরেকটা হচ্ছে যে দ্য ইকুয়ালিটি, সেটা পরে হচ্ছে আর্টিকেল 14 মধ্যে হচ্ছে ইকুয়ালিটি, যে সবাই ইকুয়াল, আমাদের সবাই সবার এগেনস্টে এবং সবাই সবার ফেভারে কথা বলার অধিকার আছে। যেহেতু এটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং আর্টিকেল 19, সেই জন্যই অনেকে বলে যে, অনেক লয়ার বলে যে আর্টিকেল 19কে ভায়োলেট করছে কন্টেম্পট অফ কোর্ট। বাট according to me it is not the violation, because the article itself gave the article that gives the power to the court to initiate the contempt of the court. And also the civil code and criminal code, যেটা contempt of court act 1971, সেটাও বলে যে আমরা section 15 of the contempt of the court 1971 আমাদের ডেসক্রাইব করেছে যে আমরা কি করে কন্টেম্পট অফ কোর্টকে ইনিশিয়েট করতে পারি এবং সেটাকে কি করে চালাতে পারি। তো সেটাই হচ্ছে ব্যাপার যে হ্যাঁ, আমরা ডেমোক্রেসিতে বসবাস করছি, সেটা তো ঠিকই, কিন্তু তার জন্য এটা নয় যে আমি সবাইকে সব রকম কথা, সবারই একটা ডিগনিটি আছে, সবারই একটা মানে অথরিটি আছে। তো দিস সুপ্রিম কোর্ট ইজ অ্যান কনস্টিটিউশনাল বডি, তার এগেনস্টে গিয়ে আজে বাজে কথা বলা, উল্টোপাল্টা টুইট করা, তো দিস কাইন্ড অফ থিংস উই শুড নট ডু দিস ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক। যদি আমাদের কোনো রকম প্রবলেম থাকে তো উই শুড রাইট দ্য লেটার টু দ্য সুপ্রিম কোর্ট। যে কেউ সুপ্রিম কোর্টে লেটার লিখতে পারে, এভরিবডি হ্যাভ দ্য রাইট টু রাইট দ্য লেটার টু দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যে কেউ লেটার লিখতে পারে। যদি কারোর কোনো কেস নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্টকে জানাতে সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই। তো এটাই হচ্ছে যে ব্যাপার, যে উই আর ফ্রি ইন দিস কান্ট্রি
but that does not mean that gave us the right to use the derogatory word against the constitutional body. So this is for today, and তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, if you guys have any questions, so you can put in the comment sections. আমাদের এখনো পর্যন্ত নতুন চ্যানেল যেহেতু আমরা, সেই কারণে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পোস্ট এখনো আসেনি, এবং যদি আসে তাহলে আমরা সেইখানে তোমাদেরকে সুযোগ দেব কমেন্ট সেকশনে, এবং সেইখানে গিয়েও আমরা উত্তর দেব কমেন্ট সেকশনে লেখার জন্য। তো আজকের জন্য এতটুখানি, পরের দিন আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আসবো।